ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ একটা একদমই নতুন ঘটনা, দীঘার একটা হোটেলের ঘটনা। তারা দীঘায় ঘুরতে গিয়ে তাদের সাথে কিছু অলৌকিক ঘটে গেছে। আর আমাদের পরিবারে এই ঘটনাটা একদম প্রথম এসেছে। আর যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আজ ঘটনা পাঠিয়েছি বিশাল, ক্যানিং থেকে। তার বন্ধুর পরিবারের সাথে খুবই ভয়ানক কিছু ঘটে গেছে। যেভাবে লিখে পাঠিয়েছে সেইভাবেই পড়ে শোনাচ্ছি। 2019 সালের ডিসেম্বর মাস, শীতের ছুটি। কলকাতার মধ্যবিত্ত পরিবার, সুব্রত মণ্ডল, স্ত্রী পায়েল আর তাদের 8 বছরের ছেলে রাহুল অনেক দিন ধরেই দীঘায় যাওয়ার প্ল্যান করছিল। সুব্রত একটি প্রাইভেট ফার্মে কাজ করে, পায়েল স্কুলে পড়ায়। ছেলের বার্ষিক পরীক্ষা শেষ, তাই একটু রিল্যাক্স করার সিদ্ধান্ত নিল। অনলাইনে বুক করা হলো একটি মাঝারি বাজেটের হোটেল, সমুদ্র তট রেসিডেন্সি। লোকেশন চমৎকার, নিউ দীঘা, সমুদ্র থেকে মাত্র 200 মিটার। রিভিউ মোটামুটি ভালো, শুধু 2-1 জন লিখেছিল রাতের বেলায় অদ্ভুত অনুভূতি। স্টাফরা কিছু প্রশ্ন এড়িয়ে যায়, সুব্রত এসব পাত্তা দেয় না। দুপুরে দীঘায় পৌঁছে তারা সরাসরি হোটেলে যায়। 4 তলা হোটেল, বাইরে থেকে একদম স্বাভাবিক। রিসেপশনে বসে থাকা ছেলেটা খুব কম কথা বলছিল। সুব্রত বলল, ভাই, একটা ফ্যামিলি রুম বুক করা আছে। রেজিস্টার দেখে রিসেপশনিস্ট একটু থেমে গেল, তারপর বলল, আপনাদের রুম 204। পায়েল হঠাৎ জিজ্ঞেস করলো, লিফট আছে তো? ছেলেটা মাথা নেড়ে বলল, লিফট কাজ করে না ম্যাডাম, সিঁড়ি দিয়েই যেতে হবে ওপরে। এই কথাটা বলার সময় তার চোখের দৃষ্টি একটু অন্যরকম ছিল, যেন কিছু বলতে গিয়েও থেমে যায়। 2য় তলায় উঠে লম্বা করিডোর পেরিয়ে তারা পৌঁছালো 204 নম্বরে। ঘরটা বড়, পরিষ্কার। একটি ডাবল বেড, একটি সিঙ্গেল বেড, জানালা দিয়ে সমুদ্র দেখা যায়। কিন্তু ঘরে ঢুকেই পায়েল একটা অদ্ভুত গন্ধ পেল, স্যাঁতস্যাঁতে পুরনো কাঠের গন্ধ। হোটেল কথা বলে ভেবে চুপ করে গেল। রাহুল কিন্তু ঘরে ঢুকেই বলল, মা, এখানে কেউ কাঁদছে। সুব্রত হেসে বলল, আরে সমুদ্রের আওয়াজ। কিন্তু জানালা তখন বন্ধ ছিল। সন্ধ্যায় তারা সমুদ্রে ঘুরে ফিরে আসে। রাতের খাবার হোটেলেই খায়। স্টাফরা অদ্ভুতভাবে 204 নম্বর ঘরের দিকে তাকিয়ে কথা বলছিল। সুব্রত খেয়াল করেছিল। রাত 11টার পর সবাই ঘুমোতে যায়। রাত ঠিক 1:45 পায়েলের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় কেউ যেন খুব আস্তে আস্তে কাঁদছে, একটা নারীর কান্না। পাশে সুব্রত গভীর ঘুমে, রাহুলও ঘুমাচ্ছে। পায়েল ভাবল হয়তো পাশের ঘর থেকে আওয়াজ আসছে। কিন্তু কয়েক মিনিট পর সেই কান্না স্পষ্ট হয়ে ওঠে, মনে হচ্ছিল ঘরের ভেতর থেকেই। হঠাৎ বাথরুমের দরজাটা নকটা নড়ে উঠল। পায়েলের গলা শুকিয়ে গেল। পায়েল সাহস করে উঠে বসে লাইট জ্বালাতে গেল। ঠিক তখনই সে দেখতে পেল বাথরুমের দরজার নিচ দিয়ে পানি নয়,
চুলের মতো কিছু বেরোচ্ছে, লম্বা কালো। পায়েলের চিৎকার বেরোলো না। সে সুব্রতকে জোরে ধাক্কা দিল। সুব্রত, ওঠো। সুব্রত উঠে বসতেই হঠাৎ সব বন্ধ হয়ে গেল। কান্না নেই, শব্দ নেই। লাইট জ্বলে উঠল। বাথরুমের দরজা শুকনো, কিছুই নেই। সুব্রত বিরক্ত হয়ে বলল, স্বপ্ন দেখেছ হয়তো। কিন্তু পায়েলের বুকের ভেতর অজানা ভয় জমে গেল। পরদিন সকালে পায়েল রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, এই হোটেলে আগে কিছু অদ্ভুত ঘটনা হয়েছে? রিসেপশনিস্ট চোখ নামিয়ে বলল, ম্যাডাম, দীঘা তো সমুদ্রের জায়গা, অনেক কিছু শোনা যায়। 204 নম্বর ঘরটা নিয়ে ছেলেটা বলতে গিয়ে থেমে গেল। তারপর আস্তে আস্তে বলল, আপনারা চাইলে রুম চেঞ্জ করতে পারেন। এই কথাটাই যথেষ্ট ছিল। বিকেলে সমুদ্রের ধারে এক চাওয়ালার সঙ্গে কথা বলতে গিয়ে সুব্রত হঠাৎ হোটেলের নাম বলল। লোকটা চা দিতে দিতে থেমে গেল। ওই হোটেল, 204 নম্বর ঘর? সুব্রত অবাক। আপনি জানলেন কিভাবে? চাওয়ালা ফিসফিস করে বলল, বাবু, 5 বছর আগে ওই ঘরে এক মহিলা ছিল। হানিমুনে এসেছিল তারা। স্বামী সমুদ্রে ডুবে মারা যায়। 3 দিন পর ওর লাশ ওই ঘরেই পাওয়া যায়। পায়েলের হাত কাঁপতে লাগলো। রাতের বেলায় কান্নার আওয়াজ অনেকেই শুনেছে। তারা সিদ্ধান্ত নিল এই রাতটা কাটিয়ে সকালে হোটেল ছেড়ে দেবে। কিন্তু সেই রাতটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত 2টো নাগাদ রাহুল হঠাৎ উঠে বসে পড়ল। মা, ওই আন্টি আমাকে ডাকছে। কোন আন্টি? রাহুল আঙুল তুলে বাথরুমের দিকে দেখালো। সেই মুহূর্তে বাথরুমের লাইট নিজে থেকে জ্বলে উঠল। আয়নায় স্পষ্ট দেখা গেল একজন মহিলা দাঁড়িয়ে আছে। ভেজা শাড়ি, চোখের নিচে কালো দাগ, মুখে অসীম কষ্ট। সে ফিসফিস করে বলল, আমার স্বামীকে ফিরিয়ে দাও। পায়েল অজ্ঞান হয়ে গেল কথাটা শোনার পরই। চিৎকার শুনে স্টাফরা দরজা ভেঙে ঢোকে। সুব্রত রাহুলকে কোলে নিয়ে কাঁদছিল। পরদিন সকালে তারা দীঘা ছেড়ে চলে আসে। দীঘা ছেড়ে কলকাতায় ফেরার পর সুব্রত ভেবেছিল সব শেষ। হোটেল, সমুদ্র, 204 নম্বর ঘর, সবটাই হয়তো একটা খারাপ অভিজ্ঞতা, মানসিক চাপ। কিন্তু সমস্যা শুরু হলো ফেরার 3 দিনের মাথায়। রাত 1টা হঠাৎ পায়েলের ঘুম ভেঙে উঠে বসল। তার তখন মনে হচ্ছিল ঘরটা ভিজে যাচ্ছে। সে হাত বাড়িয়ে দেখল বিছানা তো শুকনো, তাহলে এরকম কেন অনুভূতি হলো আমার? কিন্তু নাকে ভেসে এলো সেই একই গন্ধ। নোনা জল, ভেজা কাপড় আর স্যাঁতস্যাঁতে বাথরুমের গন্ধ। পাশে সুব্রত গভীর ঘুমে। হঠাৎ খুব আস্তে করে বলে, কেউ যেন বলল, আমাকে ভুলে যেও না। পায়েল চিৎকার করে উঠল। সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনটা হয় রাহুলের মধ্যে। আগে যে ছেলে সারাদিন কথা বলতো, হাসতো, সে এখন চুপচাপ। রাতে ঘুমের মধ্যেও বলে, ওনাকে সমুদ্র থেকে তুলতে দাও, ওর হাতটা এখনো ঠান্ডা। একদিন পায়েল লক্ষ্য করল রাহুল বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কার সাথে কথা বলছেন। রাহুল ধীরে ঘুরে তাকালো। ওই আন্টির সঙ্গে। উনি কাঁদছেন মা। উনি বলছেন উনি এখনো আটকে আছেন। পায়েলের বুকের ভেতর হিম হয়ে গেল।
এক সপ্তাহ পর সুব্রত অফিস থেকে ফিরে দেখে ড্রয়ারের ভেতর একটা ভেজা ছবি। ছবিটা তারা আগে কখনো দেখেনি। একজন মহিলা, ভেজা শাড়ি, কপালে সিঁদুর, পাশে একজন পুরুষ, পেছনে সমুদ্র। ছবির নিচে লেখা দীঘা 2014। পায়েল ছবিটা দেখে বসে পড়ল। এটাই সেই মুখ, 204 নম্বর ঘরের বাথরুমের আয়নায় যাকে সে দেখেছিল। এইবার সুব্রত আর অবহেলা করল না। সে দীঘার এক পুরনো সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে, যিনি আগে লোকাল ক্রাইম রিপোর্টে কাজ করতেন। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনারা তো সেই পরিবার, বুঝেছিলাম একদিন ফোন আসবেই। তিনি জানালেন 2014 সালে নন্দিতা সেন নামে এক মহিলা স্বামী অভিজিৎ সেনকে নিয়ে দীঘায় আসে। হানিমুন নয়, এটা ছিল তাদের শেষ চেষ্টা। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছিল। দ্বিতীয় রাতে অভিজিৎ সমুদ্রে নামে, আর ফেরে না। 3 দিন পর নন্দিতার দেহ পাওয়া যায় 204 নম্বর ঘরের বাথরুমে। সরকারি রিপোর্টে লেখা আত্মহত্যা, কিন্তু লোকাল পুলিশ জানত তার শরীরে জলের দাগ ছিল। তার গলায় এমন দাগ যা শুধু দড়ির নয়। কেউ কিছু বুঝতে পারল না। কেসটা চাপা পড়ে যায়। সেই রাত থেকেই পায়েলের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে বারবার সমুদ্রের ভিডিও দেখতে থাকে। নোনা জল খেতে ইচ্ছা করে। রাতে বালিশ ভিজে যায়, ঘামে নয়, যেন জলে। একদিন হঠাৎ সে বলল, এটা কোনো কাকতালীয় নয়, ভয়। কেউ বা কিছু সত্য বলতে চাইছে। পায়েল এক রাতে হঠাৎ বলে উঠল, আমি জানি ও কোথায়, ও কে। নন্দিতা? তার চোখে তখন ঘুম নেই, ভয় নেই, শুধু এক অদ্ভুত নিশ্চিত ভাব। 3 জনেই আবার রওনা দিল দীঘায়। এইবার বেড়াতে নয়, শেষ করতে। দীঘায় পৌঁছে প্রথমেই তারা গেল সেই পুরনো সাংবাদিকের কাছে। লোকটা এবার আর ঘুরিয়ে কথা বলল না। লোকটা বলল, আপনাদের যেটা জানা দরকার সেটা কেউ জানতে চায়নি। সে বলল, তার কথায় বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। অরিজিৎ সেন সমুদ্র ডুবে মরেনি। হোটেলে এক প্রভাবশালী কর্মীর সঙ্গে নন্দিতার ঝামেলা হয়েছিল। অরিজিৎ প্রতিবাদ করেছিল। রাতে তাকে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। নন্দিতা সব জেনে ফেলেছিল সেই রাতেই। 204 নম্বর ঘরের বাথরুমে তাকে চুপ করিয়ে দেওয়া হয়। কেসটা চাপা পড়ে যায়। হোটেলটা টিকে যায়, কিন্তু নন্দিতা আটকে যায় সেই ঘরেই, 204 নম্বর ঘরেই। রাত 12টার পর সুব্রত একাই গেল হোটেলে। এইবার দরজায় তালা নেই। 204 নম্বর ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকতেই হিমেল হাওয়া, সমুদ্রের গন্ধ। বাথরুমে আয়নায় ধীরে ধীরে ভেসে উঠল নন্দিতার মুখ। কিন্তু এবার সে ভয়ঙ্কর নয়, ক্লান্ত, ভাঙা। আমি শুধু চাই কেউ জানুক। তার কণ্ঠ দেয় নয়, তার কণ্ঠ যেন মাথার ভেতর কথা বলছে। সুব্রত কাঁপা গলায় বলল, আমি কথা দিচ্ছি। পরদিন সকালে সব তথ্য নিয়ে গিয়ে পুলিশের কাছে যাই। সাংবাদিকও পাশে দাঁড়ায়। পুরনো ফাইল খোলা হয়। একজন প্রাক্তন হোটেল স্টাফ ভেঙে পড়ে সব স্বীকার করে। খবর ছড়িয়ে পড়ে। দীঘার হোটেলে 5 বছর আগের হত্যা, নতুন প্রমাণ। হোটেল সিল করা হয়। 204 নম্বর ঘর চিরতরে বন্ধ। সেই রাতেই
পায়েল আর রাহুল হোটেলের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সমুদ্রের দিক থেকে ঠান্ডা বাতাস এলো। রাহুল ফিসফিস করে বলল, মা, উনি হাসছেন। সমুদ্রের ধারে ঢেউয়ের শব্দের মধ্যে একটা নারীকণ্ঠ খুব আস্তেই বলে উঠল, ধন্যবাদ। পায়েলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভয় নয়, অদ্ভুত শান্তি। কলকাতায় ফিরে রাহুল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। পায়েল আর সমুদ্রের স্বপ্ন দেখে না। সুব্রত মাঝে মাঝে খবরের কাগজে চোখ রাখে। দীঘার সেই হোটেল আজও বন্ধ। লোকেরা বলে 204 নম্বর ঘরে এখন আর কান্না শোনা যায় না, কারণ কিছু আত্মা ভয় দেখাতে চায় না, তারা শুধু সত্য চায়। সব ভূত অন্ধকার নয়, সব ভয় অলৌকিক নয়। কিছু ভয় জন্মায় মানুষের লোভ, নীরবতা আর চাপা দেওয়ার অপরাধ থেকে। আর দীঘার সমুদ্র সে সব জানে, সে সব মনে রাখে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। খুবই সুন্দর একটা ঘটনা আমাকে পাঠিয়েছে, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম ঘটনা আমাদের পরিবারে আজ প্রথম এসেছে, তাই সবাই ঝটপট করে আমাকে আরও ভালো ভালো ঘটনা আমাকে পাঠিয়ে দাও। আর কীভাবে পাঠাতে হবে তা তো আমি বলে দিয়েছি। মেল করতে হবে ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিতে হবে। আর সবাই ঝটপট করে আমাকে ঘটনা পাঠিয়ে দাও। আর যারা এখনও পর্যন্ত আমায় ফেসবুকে ফলো করোনি, তারা অবশ্যই ফেসবুকে ফলো করে নাও। আমি ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। আর ফেসবুকের লিঙ্ক আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।